গণ অভ্যুত্থান হচ্ছে একটা গাঠনিক মুহূর্ত হিসেবে হাজির হয়। এটা গণ অভ্যুত্থান মানে হচ্ছে যে আগের সিস্টেমের সাথে একটা রেডিক্যাল ব্রেক, এবং আপনি নতুন করে ঢেলে সাজাবেন। তো বাংলাদেশে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের কিন্তু বরাবরই যেটার জন্য আমরা সংগ্রাম করছি সেটা হচ্ছে আমরা একটা আধুনিক কালের একটা রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে নিজেদেরকে গঠন করব বা কিভাবে নিজেদেরকে পরিচালনা করব। তো সে পরিচালনা করার পদ্ধতি আধুনিক কালে হচ্ছে আপনাকে একটা রাষ্ট্র করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান থাকতে হবে। এগুলো খুব বেয়ার মিনিমাম। 69 গণঅভ্যুত্থানটা কিন্তু সে কারণেই এসছে। আপনি দেখবেন 69 গণঅভ্যুত্থানের পরে 70 নির্বাচন হচ্ছে, যেটা একটা গণপরিষদ কাম পার্লামেন্ট ইলেকশন, এবং সেখানে যারা জয়ী হয়েছে তারা একই সাথে পাকিস্তানের জন্য শাসনতন্ত্র বানাবে এবং সরকার পরিচালনা করবে। সেটা করতে না দেওয়ার কারণেই আপনার 7 মার্চের ভাষণে আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে কিন্তু আমাদেরকে শাসনতন্ত্র প্রণয়ন করতে দেয় নাই। এই যে আপনি পপুলার ম্যান্ডেট পেলেন এবং পাওয়ার পরে আপনি একটা রাষ্ট্র গঠন করবেন পাকিস্তানের জন্য। পাকিস্তান তো এই দেশের জনগণ বানিয়েছে, ফলে তারা পাকিস্তানের জন্য একটা শাসনতন্ত্র বানাতে চায়, এতে দোষের কিছু নাই। কিন্তু পাকিস্তানের যে এস্টাবলিশমেন্ট, আপনি মিল পাবেন এখনকার এস্টাবলিশমেন্ট যে আমাদেরকে, তার মানে হচ্ছে অলওয়েজ এখানে পিপলের একটা সংগ্রামটা আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। তখনও পিপল গণঅভ্যুত্থান করেছে, গণঅভ্যুত্থান করে একটা একজনের উপর ভর করতে চেয়েছে বা একটা দলের উপর ভর করতে চেয়েছে, সেটা ছিল আওয়ামী লীগ। মানে পিপল তো তার স্বার্থটা চরিতার্থ করার জন্য কার উপর ভর করবে, তো সেখানে হিস্টোরিক্যালি তার সামনে আওয়ামী লীগ এসে পড়েছে, ফলে সে আওয়ামী লীগের মধ্যে দিয়ে তার কাজটা সারতে চেয়েছে। এইভাবেই দেখতে হবে, মানে ইতিহাসটা যদি আমরা এইভাবে দেখি, তাহলে 70 নির্বাচনে তারা জনগণ আওয়ামী লীগকে ভোট দিল, কারণ আওয়ামী লীগ তাদের জন্য কারণ আওয়ামী লীগ কমিট করেছে যে তারা যদি পাকিস্তান হয়, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা তারা পায়, তাহলে তারা পূর্ব বাংলাকে অটোনমি দেবে। ফলে আমাদের এখানে যে বিকাশমান মিডল ক্লাস তারা এটাতে কনভিন্সড হয়েছে, এবং 70-এর ইলেকশনে তারা জিতলো এবং তারপর তারা শাসনতন্ত্র প্রণয়ন করবে। কিন্তু ওই যে এস্টাবলিশমেন্ট যারা ক্ষমতাটাকে পাকিস্তানের জন্য সমস্যাটা ছিল যে মিলিটারি এবং পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট পাঞ্জাব কেন্দ্রিক, তারা এটা হতে দেবে না। মানে আপনার পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সাধারণ জনগণ পূর্ব বাংলাতে একদম কারা, পাকিস্তানের মধ্যে সবচেয়ে নিষ্পেষিত যে জনগোষ্ঠী তারা, এবং তারা আবার সংখ্যায় বেশি, ফলে তারা রাষ্ট্রটা হাতে নেবে নিজেদের, এটা তারা হতে দেবে না। ফলে তারা 70 সালে পাওয়ারটা মানে অ্যাসেম্বলিটা কল করছে না। 71-এ ইলেকশনের পরেও যারা পপুলার ম্যান্ডেট পেয়েছে তাদেরকে আপনি করতে দিচ্ছেন না, যে কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা আসলো। ফলে এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রধান কথা, যে আপনি এটার গোড়ায় আছে আমরা একটা রাষ্ট্র হতে চেয়েছি, একটা রাজনৈতিক জনগোষ্ঠী তো আমরা আছি। এই রাজনৈতিক জনগোষ্ঠী নিজেকে পরিচালনা করার জন্য, নিজেকে গঠন করার জন্য একটা রাষ্ট্র করতে চায়, একটা শাসনতন্ত্র সে বানাতে চায়, কনস্টিটিউশন নিজের জন্য। এটাই সার্বভৌমত্বের মানে, যে আপনি আপনার জন্য একটা শাসনতন্ত্র বা শাসনতন্ত্র আমরা আজকাল বলি না, আমরা ধরেন বলি সংবিধান বলি, গঠনতন্ত্র বলি, যাই বলি, এটা আমরা বানাবো। এটা যখন বানাতে দিচ্ছে না তখনই কিন্তু যুদ্ধটা হচ্ছে, এবং যুদ্ধ হয়ে আমরা পলিটিক্যাল কমিউনিটি আমরা আগেই ছিলাম, আগে থেকে আমরা কিন্তু পাকিস্তানের মধ্যেও এটা খেয়াল করতে হবে যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা একটা আলাদা স্বতন্ত্র রাজনৈতিক জনগোষ্ঠী, এবং এইটাই আমাদের বৈধতার ভিত্তি, যে বৈধতার ভিত্তির উপর আমরা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্রটা আমরা নিজেরা সংগ্রাম করে করেছি, ওই রাষ্ট্রটাকে বিরুদ্ধে আমরা অস্ত্র ধরলাম, ধরে আমরা স্বাধীন হয়ে আলাদা। এবার আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আলাদা যেমন আছি, আমরা এখন একটা আলাদা ভৌগোলিক সত্তা। এখন আমাদের সামনে টাস্কটা হচ্ছে যেটা আমরা পাকিস্তানে করতে পারলাম না 70 নির্বাচনের পরে, যে আমরা একটা নিজেদের জন্য একটা নিজেদের রাষ্ট্রটা ঢেলে সাজাবো। কিন্তু পাকিস্তান আমলে যারা শাসনতন্ত্র প্রণয়নের জন্য ম্যান্ডেট পেয়েছিল, ইন দ্য মিন টাইম একটা যুদ্ধ এসে পড়েছে, এখন কিন্তু কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। আপনি তো পাকিস্তানের জন্য শাসনতন্ত্র বানানোর জন্য ম্যান্ডেট প্রাপ্ত, নতুন দেশের জন্য তো নতুন করে আপনার ইলেকশন দিতে হবে, গণপরিষদ নির্বাচন, যে যারা জিতবে তারা, এবং সেই দাবিও ছিল মাওলানা ভাসানী, জাসদের পক্ষ থেকে, ন্যাপের পক্ষ থেকে, এই দাবিগুলো ছিল যে একটা যেহেতু নতুন দেশ, এই নতুন দেশের তখন আওয়ামী লীগের পক্ষ থেকে খুব একটা খোঁড়া যুক্তি হাজির করা হলো যে 9 মাসের মধ্যে আরেকটা নির্বাচন দিয়ে কি করবো, আমরা তো নির্বাচনে তো আমাদের 70 সালে জিতেছি, কিন্তু 9 মাসের মধ্যে যে একটা গুণগত চেঞ্জ হয়ে গেছে এবং যে রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপটটা সম্পূর্ণ বদলে গেছে, আপনি এখানে নতুন দেশ, তারা এটা মানতে চাইলো না। ফলে আমরা কিন্তু স্বাধীন দেশ আজ অবধি একটা নির্বাচিত গণপরিষদ করতে পারি নাই। 72-তে একটা গণপরিষদ হয়েছে, কিন্তু সেটা ছিল অনির্বাচিত গণপরিষদ, এবং সেখানে আপনার অনেকে আসতে পারে নাই, কারণ তাদের আওয়ামী লীগের হলেও বা যারা এমএলএ যারা ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, কিংবা কারো কারো ক্ষেত্রে আপনার তারা পলাতক, অসুস্থ। ফলে অন্তত তখনকার হিসাবে 1 থেকে 1.5 কোটি মানুষের প্রতিনিধিত্ব ছিল না কিন্তু এই গণপরিষদে। আর এর পাশাপাশি লেজিটিমেসি প্রশ্ন তো ছিলই, যে আপনারা এখতিয়ার প্রাপ্ত কিনা। আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা প্রশ্ন তখন থেকে কিন্তু ভাসানী থেকে শুরু করে ইভেন বদরুদ্দীন উমর লেখালেখির মধ্যে দিয়ে তারা কিন্তু এই প্রশ্নগুলো তখন থেকে তুলেছেন। আপনি যদি বদরুদ্দীন উমরের
যুদ্ধোত্তর বাংলাদেশ বইটা পড়েন, এখানে এগুলো পরিষ্কার মানে ওই সময়কার ঘটনাবলীগুলো টের পাওয়া যায়। তাহলে কাজ ছিল যে আপনাকে নতুন একটা গণপরিষদ নির্বাচন দিয়ে একটা গণপরিষদ করতে হবে, যেটা দাবি ছিল, এবং সেটা করে সেখানেও হয়তো আওয়ামী লীগই মেজরিটি পেত, কিন্তু তাতে করে আপনি হিস্টোরিক্যালি যে গোড়ার যে একটা গিট্টুটা বাঁধিয়ে রাখলেন, এটা আপনি সমাধান করতে পারতেন। ফলে নির্বাচিত গণপরিষদ বাংলাদেশে হলো না এবং আমরা মানে আমাদের জনপ্রতিনিধিদের দ্বারা স্বাধীন দেশের জন্য একটা সংবিধান বানাতে পারলাম না। যে সংবিধানটা বানানো হলো, এটা এখানে যে সমস্ত মূলনীতি জুড়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগের দলীয় মূলনীতি। কারণ আপনি খেয়াল রাখবেন, 72 সালের 19 ফেব্রুয়ারি ঢাকার এক সমাবেশে শেখ মুজিবুর রহমান গিয়ে বলছেন যে এই যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই চারটা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি। এটা কিন্তু ওই সমাবেশে তিনি বলছেন। পরবর্তীতে আমরা দেখলাম 75 সালে কিন্তু এটা আওয়ামী লীগ বাকশালের মূলনীতি হিসেবে করলো। ফলে একটা দলের মূলনীতিকেই আপনি, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য এখানে যুদ্ধ হয়েছে, এটাকে কিন্তু আপনি একটা প্রথম কুটা কিন্তু 72 সংবিধানের ব্যাপারে দেখবেন যে এটা টিকিয়ে রাখার, এটার প্রতি যে ধরনের আবেগ দেখানো হয়, শিশুসুলভ আবেগ দেখানো হয়, এই আবেগটা কিন্তু বলা হয় যে এটা কারণ হচ্ছে এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান। হোয়ারএজ বাস্তবতা হচ্ছে এটা আসলে মুক্তিযুদ্ধের প্রথম যে সংবিধান, আমাদের 71-এর যে ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের সময় আমরা যে ঘোষণাপত্র দিয়েছি, ওই ঘোষণাপত্রটা কিন্তু আমাদের অস্থায়ী কিংবা আপনি বলতে পারেন ইন্টারিম কনস্টিটিউশন, ফার্স্ট কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের বিরুদ্ধে একটা কু কিন্তু 72-এর সংবিধান। এবং সেখানে কিন্তু আপনার ওই যে 3 মূলনীতি, যেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যার ভিত্তিতে আমরা যুদ্ধটা করছি, এবং তার অনুপ্রেরণা ছিল ফরাসি বিপ্লব, তো সেটার বিরুদ্ধেই কিন্তু সেটাকে সরিয়ে দিয়ে কিন্তু এই 4 মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এই সংবিধানটা প্রথম যে সংবিধান, দ্বিতীয় যে 72 সংবিধানটা আসলে দ্বিতীয় সংবিধান, এই দ্বিতীয় সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে প্রথম সংবিধানের বিরুদ্ধে একটা কু হিসেবে। ফলে এটা কিন্তু একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো, একটা কাউন্টার রেভলিউশন। এখনো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন প্রতি বিপ্লবী তৎপরতা এই সংবিধানটাকে প্রিজার্ভ করে, কারণ দেখবেন এই সংবিধানকে টিকিয়ে রাখার, এটা কিন্তু হিস্টোরিক্যালি লিঙ্কড। তখনও যেহেতু এটা ছিল কাউন্টার রেভলিউশনারিদের একটা মানে দলিল, সেই দলিলটাকে কিন্তু এখনো টিকিয়ে রাখা হয়েছে, কারণ কাউন্টার রেভলিউশন বাংলাদেশে চলমান আছে। মানে মুক্তিযুদ্ধের পর থেকে নানাভাবে কাউন্টার রেভলিউশন চলমান আছে, এই অর্থে যে ওই যে পুরনো ক্ষমতার যারা যে নেক্সাস, পলিটিক্যাল, কালচারাল, মিলিটারি এবং ইকোনমিক যে নেক্সাস, এই নেক্সাসটা কিন্তু ক্ষমতাটা ধরে রেখেছে বাংলাদেশে শুরু থেকেই। এবং আপনি 72 সালেই দেখতে পাচ্ছেন যে তারা জাতীয়করণের নামে আসলে দখল, দলীয় লোকদেরকে বিভিন্ন জিনিসপত্র দেয়া, বিভিন্ন মিল কিংবা কাগজ, বিভিন্ন পত্রিকা, এগুলো দখল করাটাকে তার নাম দিয়েছিল জাতীয়করণ। পারমিট দেওয়ার যে রাজনীতি, পারমিট দিচ্ছে, এগুলো নিয়ে তো অনেক লিখেছেন তখনকার প্ল্যানিং কমিশনের যারা ছিলেন, যেমন নুরুল ইসলাম কিংবা রেহমান সুবহান, তাদের লেখাপত্র এগুলো পাওয়া যায়। তারা কিন্তু ব্রডলি ধরতে গেলে আওয়ামী ঘরানারই লোক, তবু তারা এই কথাগুলো লিখেছেন যে প্ল্যানিং কমিশনকে যেভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছিল তখন, ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে। মোদ্দা কথাটা হচ্ছে আমরা রাষ্ট্রটা গঠন করতে পারলাম না। মানে 72 সালে আমাদের রাষ্ট্র গঠন করার যে সুযোগটা এসেছিল দেশ স্বাধীন হওয়ার পরে, সেটা আসলে করতে দেওয়া হলো। এবং এখানে অবশ্যই দিল্লির সংশ্লিষ্টতা বাদ দিয়ে ঘটনাটাকে বোঝা যাবে না, তারাও এটা করতে দেয় নাই। মানে যেটা আসলে আহমদ ছফা বলছিলেন, তার সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রচনা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা, সেখানে তিনি এই আমি যেটা বলছি সেটা বলেন নাই, কিন্তু ওখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারবেন। তিনি বলছিলেন যে বাংলাদেশটা কি, বাংলাদেশটা হচ্ছে শুধু যেটা, এখানে আবার বদরুদ্দীন উমর একটু সমালোচনা করতে হবে, যাতে বদরুদ্দীন উমররা মনে করেন এটা হলো 2 নেশন থিওরির একটা ভ্রম সংশোধন, কিন্তু আসলে কিন্তু শুধু 2 নেশন থিওরির ভ্রম সংশোধন না। বাংলাদেশ হচ্ছে এট দ্য সেম টাইম 1 নেশন থিওরির, এটারও ভ্রম সংশোধন। 1 নেশন থিওরি মানে এই যে পুরো ভারতবর্ষ হিন্দুত্ববাদী ভারতবর্ষ, এই যে হিন্দুত্ববাদী দাবি, 2 নেশন থিওরিতে এসছে এটার প্রতিক্রিয়ায়। আবার এই দুটোই আসলে মুদ্রার এপিট আর ওপিট, কারণ 1 নেশন থিওরি বলছে আপনাকে যে পুরো ভারতবর্ষে একটা জাতি, আর 2 নেশন থিওরি বলছে যে একটা জাতি দুইটা আছে, একটা হিন্দু জাতি, একটা মুসলিম জাতি। এই তো ওইটাও কিন্তু 2 নেশন থিওরিও কিন্তু একটা 1 নেশন থিওরি, মানে 1 নেশন থিওরি 1 আর 1 নেশন থিওরি 2। বাংলাদেশ এই দুটো থেকে কিন্তু ডিপার্চার। এবং বাংলাদেশটাকে আপনি কোনো নেশনের, যেটা আমরা ভুল করলাম, আমরা একটা নেশন স্টেট করতে গেলাম। বাংলাদেশটা কিন্তু একটা ডিকলোনিয়াল প্রজেক্ট, যে কলোনিয়াল যে ছক আপনার এখানে এই 1 নেশন থিওরি এবং 2 নেশন থিওরির মধ্য দিয়ে ব্রিটিশরা যেটা করে দিয়ে গেছে, যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্ট 1 নেশন থিওরি যে ভুল, এটার প্রমাণ হচ্ছে কারণ আপনার এখানে আসলে একটা নেশন হয় না, 2টা নেশন হয়েছে 47-এ। 2 নেশন থিওরি যে ভুল, এটার কারণ হচ্ছে যে আসলে 2টা নেশনে সীমাবদ্ধ না, এখানে বাংলাদেশ হয়ে গেছে। তার মানে 1 নেশন এবং 2 নেশন থিওরি দুটোই ভুল। এটাই হচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশ মানেই হচ্ছে আপনাকে নেশন স্টেট থেকে বেরিয়ে আসতে হবে, এটাই বাংলাদেশ বলছে আপনাকে। এই কারণে পলিটিক্যাল কমিউনিটি কথাটা আসছে।